কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত ৮টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। শুরুতেই যেটা বলছিলাম যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়, কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনা প্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনা প্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না, তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন এর আগে আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনে যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আর একজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের দুই জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনা প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে, মানে সাবেক টুইটার থেকে একটা পোস্ট নিয়ে রাজনীতিতে তোলপাড় অবস্থা। একটি পোস্ট, আপত্তিকর একটি পোস্ট উঠে এসেছিল এবং সেখানে নারীদেরকে নিয়ে খুব আপত্তিকর কথাবার্তা ছিল। তারপর জামাতের ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেই এক্স হ্যান্ডেলটি সেটি আপনার হ্যাক হয়েছে এবং জামাতের আইটি টিম তারা অভিযোগ করে যে বঙ্গভবনের একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এই হ্যাক করা হয়েছে। এর প্রেক্ষিতে জামাতের একটি টিম বঙ্গভবনে যায় এবং বঙ্গভবনে যাওয়ার পর ডিবি গিয়ে বঙ্গভবনে এক কর্মকর্তাকে গ্রেফতার করে। আমার কাছে শুরু থেকেই ঘটনাটা এটা সমাধান মনে হচ্ছে না, মানে এটার কোনো সলিউশন এখন পর্যন্ত হয়ে গেছে এটা আমার মনে হয়। মানে কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা ব্যাপার, আমার যেন মনে হয় যে কোথায় ইনফরমেশনের ঘাটতি বা জিনিসটা সলভ হচ্ছে না এরকম মনে হয়েছে। যে এই গণভবনের এই কর্মকর্তা সত্যি কতটা ইনভলভ না হলে কি ঘটনা, অন্য কিছু আড়াল করতে গিয়ে তাকে সামনে আনা হচ্ছে কিনা, বা তাকে কেউ বলির পাঠা করেছে কিনা, অথবা অনেক সময় যে যাকে সামনে ধরা হয় সে হয়তো বুঝে উঠতে পারে না যে তাকে যে কাজটা করিয়ে নেওয়া হয়েছে। এরকম হয় আড়ালের খেলোয়াড় কারা যদি হয়ে থাকে। আমার সামনে একটি খবর দেখেন, জামাত আমিরের এক্স হ্যাক সরোয়ারের গ্রেফতার নিয়ে পুলিশের দ্বিমত। মূলত রাজনৈতিক চাপে বঙ্গভবনের ওই কর্মীকে গ্রেফতার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেন ডিবির দুজন কর্মকর্তা।
তাহলে তো নিশ্চয়ই খুবই আপত্তিজনক। জামাতে ইসলামী আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের কর্মী সরোয়ার আলমকে হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তবে ওই গ্রেফতার নিয়ে পুলিশের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে। কারো কাছে বঙ্গভবনের কর্মীকে গ্রেফতার করা হয়েছে কিনা মিন্টু রোড এলাকায় উঠেছে সেই প্রশ্ন। জামাত আমিরের এক্স হ্যাকের অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে মতিঝিল থানা এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পুলিশের তরফে আসেনি। এর মধ্যে রাত 9:45টার দিকে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিএমপির পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয় বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন। রাত 10:30টায় মিন্টু রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে এই বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে আমন্ত্রণ জানায় ডিএমপি। সংবাদ সম্মেলনে আমন্ত্রণ বার্তা পাওয়ার পর যোগাযোগ করা হলে ডিবির দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে হ্যাকের ঘটনায় যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হ্যাকের ঘটনায় যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা বলেছেন, মূলত রাজনৈতিক চাপে তাকে গ্রেফতার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তাদের কয়েকজন সিনিয়রদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বলে এক কর্মকর্তা দাবি করেন। এরপর নির্ধারিত সময় প্রায় 25 মিনিট পর সংবাদ সম্মেলনে আসেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল আলম। নাটকীয়তা, কিন্তু প্রতি পদে পদে নাটকীয়তা। এই সংবাদ সম্মেলনে কোন ইউনিটের প্রধান উপস্থিত হলে তার সঙ্গে ঊর্ধ্বতন আরো কয়েকজন কর্মকর্তা আসেন। তবে বুধবার রাতে শফিকুল ইসলামকে দেখা গেল গাড়িতে করে একাই ডিএমপির মিডিয়া সেন্টারে আসতে। পরে তার সঙ্গে ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি তালিমুর রহমান সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে প্রথমে একটি লিখিত ভাষ্য পাঠ করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, জামাত আমিরের এক্স আইডি হ্যাক হওয়ার বিষয়ে দলটির পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি জিডি করা হয়। এটা সাইবার সংক্রান্ত হয়, ডিবির উপর তদন্তভার ন্যস্ত হয়। পুরোটা জানা দরকার। ঘটনাটা আসলে এখন একটু কোথায় যেন প্যাচগোছ মনে হচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন, আমাদেরকে অনেকে প্রশ্ন করছিলেন যে এই সরোয়ার সাহেব বঙ্গভবনের কর্মকর্তা কি কোনো পরিস্থিতির শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে রাজধানী মতিঝিল এলাকা থেকে সরোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি মামলা রয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটির তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করা হয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আনা ব্যক্তির কর্মস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার হার্ড ডিস্ক ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ তদন্তের সাথে জব্দকৃত আলামত ফরেনসিক পরীক্ষার একান্ত প্রয়োজন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক বিভ্রান্ত ছড়ানোর জন্য সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের সাথে পুলিশের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। ডিবি প্রধানের সংবাদ সম্মেলন, আমি যেটার জন্য ওয়েট করছিলাম, সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্ন আসে, সরোয়ার আলমকে কি হাতিরঝিল থানার মামলায় গ্রেফতার করা হয়েছে? জবাবে ডিবি কর্মকর্তা বলেন, জি। প্রাথমিক তদন্তে গ্রেফতার কর্মকর্তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার কথাও বললেন তিনি। তবে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, তার মোবাইল ও কর্মস্থলে ব্যবহৃত কম্পিউটারে হার্ড ড্রাইভ জব্দ করা হয়েছে। এগুলো ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি বিস্তারিত বলতে পারবেন তারা। মানে ফরেনসিক পরীক্ষার আগে তিনি বলছেন যে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, সরোয়ার আলমকে গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এই কারণে তাকে গ্রেফতার দেখানো হবে কিনা এই সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ডিবির ভিতরে দ্বিধাবিভক্তির যে তথ্য ছড়িয়ে আছে তা কতখানি সত্যি। শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সত্য নয়। ঘটনার সময় আপনাদের কি সরোয়ার আলমের সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, এটা ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। তাহলে আটকের প্রায় 16-17 ঘন্টা পর কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে? প্রশ্ন করলে ডিবি কর্মকর্তা বলছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে না? মামলা তো হয়েছে, মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে। মানে এটা প্রমাণিত অপ্রমাণিত এটা কোনো কিছুই এটা নজির নাই। মানে পুরো বিষয়টাই কোথায় কোথায় যেন ঘোলাটে। এবং দেখেন, আমাদের পত্র পত্রিকার মধ্যে তো সবাই যে যার এজেন্ডা মতো কাজ করে, এবং এক একটি পত্রিকা, আমাদের হাউসগুলো এখন টেলিভিশন হাউস, পত্রিকা হাউস জামাত ইসলামের নিয়ন্ত্রিত, আপনার অথবা বিএনপির নিয়ন্ত্রিত। মানে আমাদের সম্পাদকরা তো সবাই দলে দলে বিভক্ত। ক্ষেত্র বিশেষে বিএনপি, জামাত বা এনসিপি বলে এখনো নাকি আওয়ামী লীগ নিয়ন্ত্রিত। সেরকম একটা খবরে যুগান্তর দাবি করছে, যুগান্তরের হেডলাইন, যথেষ্ট প্রমাণ থাকতেই গ্রেফতার বঙ্গভবনের সেই বঙ্গভবনের কর্মকর্তা নাকি তিনি যথেষ্ট প্রমাণ থাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এখন প্রেস কনফারেন্সে সেই প্রমাণের জন্য বলা হচ্ছে ফরেনসিক রিপোর্ট আসার পরে। পুরো বিষয়টাকে একটু ধোঁয়াশার মনে হয় না?